আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার। পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে বিরোধ। কাটানি রাজশাহী 1 আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ, তফসিল ঘোষণার অপেক্ষায় কর্মী সমর্থকরা। পাবনায় জরাজীর্ণ স্কুল ভবনে চলছে পাঠদান। ভূমিকম্পে বড় দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীরা, শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে স্থানান্তর করা যাচ্ছে না। শরীয়তপুরে ভরা মৌসুমে সারের তীব্র সংকট, নির্ধারিত দামের চেয়ে কিনতে হচ্ছে বেশি অর্থে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা চাষিদের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কথা ছিল 16 ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে, কিন্তু তা আর হলো না। নিজের বাড়ি থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল। পুলিশ বলছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। তারাগঞ্জের পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন 75 বছর বয়সী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। রোববার সকালে অনেক ডাকাডাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায়। দেখেন ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ। সিটকিনি দেয়া ছিল দরজায়, প্রধান ফটক ছিল তালাবদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে। অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও। পুলিশ সুপার জানান সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড। শনিবার রাত 10টা থেকে 11টার মধ্যেই এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ সুপার। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে। যোগেশের 2 সন্তান, একজন জয়পুরহাট র্যাবে এবং আরেকজন এসবিতে কর্মরত। বড় সন্তান শুভেনের ধারণা, সম্প্রতি তার বাবা শ্মশানে জমি দান করেন, যেটি গ্রামের অনেকেই মেনে নিতে পারেননি। এছাড়াও জমি জমা নিয়ে গ্রামের অনেকেরই সাথে ছিল বিরোধ, সাথে ছিল কালী পূজা করা নিয়ে বিরোধ। এ ঘটনায় স্বজনরাও দিশেহারা। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী 1 আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না। মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি এই আসনে জামায়াত প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থীর বদল করতে হবে। আর এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা। তবে মনোনয়নপ্রাপ্ত নেতা সমর্থকরা বলছেন তফসিল ঘোষণা হলেই নিজেদের দ্বন্দ্ব মিটে যাবে। দলের ঘোষিত তালিকায় আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ। নিয়মিত এসব কর্মসূচিকে ঘিরে রাজশাহী 1 আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ। তানোর গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনটি সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে এই আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে। এর আগে আসনটি থেকে পাবনায় একটি স্কুলে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে শিক্ষা কার্যক্রম চলছে। দেশজুড়ে ভূমিকম্পের পর এখন বড় দুর্ঘটনার আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। ভবন ধসের আশঙ্কায় বিদ্যালয়ে আসতেও অনীহা দেখা দিয়েছে। শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে ক্লাস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। স্কুল ভবন যেন মৃত্যু ফাঁদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়েই চলছে পাঠদান। দেশ স্বাধীন হওয়ার বছরখানেক পর টিনের ঘরে শুরু হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। 1980 সালে 7 কক্ষের একতলা ভবন নির্মাণ হয়। সেই ভবন এখন ব্যবহারের অনুপযোগী। এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ 2টি কক্ষ। বাকি 5টিতে কোনো রকমে 7ম থেকে 10ম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর সেখানেও আসতে ভরসা পাচ্ছে না ছাত্রছাত্রীরা। বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। ভূমিকম্পের পরে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাচ্ছে না। আমরা অভিভাবক হিসেবে
ঝুঁকির মধ্যেই থাকি যে আমাদের কোন বাচ্চা না জানি কখন কান্না করতে করতে বাসায় আসে। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে 11 জন শিক্ষক কর্মরত, শিক্ষার্থী 400-র বেশি। 2005 সালে 3তলা ভবন নির্মাণ করে দেয় সরকার। সেখানে অন্যান্য শ্রেণীর ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। কক্ষ সংকটে একতলা ভবনটি থেকে কার্যক্রম সরিয়ে নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। একদিন ক্লাস 9-এর রুমে ক্লাস নিচ্ছিলাম, তো হঠাৎ করে ছাদ ধপাস করে অনেকখানি ভেঙে পড়ে গেল। তো অল্প একটু থেকে বাচ্চারা বেঁচে গেল। কয়েকটা ক্লাস তো করাই যায় না এবং কয়েকটা ক্লাস চলছে এবং সে কয়েকটা ক্লাস রীতিমতো ঝুঁকিপূর্ণ। এখন অ্যাকোমোডেশন না থাকায় ওখানেও ক্লাস করা লাগছে। শিক্ষকরা বলছেন নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। সম্প্রতি ভূমিকম্পের পরে আমরা বিদ্যালয়ে মিটিং করেছি, অভিভাবক সদস্য এবং শিক্ষক মণ্ডলদেরকে নিয়ে মিটিং আমরা বিভিন্ন দপ্তরে। ভরা মৌসুমে শরীয়তপুরে সারের সংকট দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারের চাহিদার তুলনায় বরাদ্দ এসেছে কম। স্থানীয় ডিলারদের কাছে না পেয়ে দূরবর্তী বাজার থেকে অতিরিক্ত দামেই সার কিনতে হচ্ছে। আর এমন অবস্থায় উৎপাদিত ফসলের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বেশি দামে সার বিক্রি ঠেকাতে মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরের বাসিন্দা সিরাজুল ইসলাম চলতি মৌসুমে 32% জমিতে রসুন আবাদ করেছেন তিনি। ভালো ফলনের আশায় প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে। তবে বিপত্তি বেঁধেছে সার কিনতে গিয়ে। কোনো দিক না পেয়ে বাড়তি দরেই কিনে নেন প্রয়োজনীয় সার। বাজারে যাই, মাল নাই, সার নাই, সার নেই, সরকার সার ছাড়ে না। যে বস্তা ছিল 12-1300, সেই বস্তা হয়েছে 1600-1700। জেলায় সার সরবরাহের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে মোট 71 জন ডিলার নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি 27 টাকা, ডিএপি 21 এবং এমওপি সার 20 টাকা কেজি নির্ধারণ করেছে সরকার। তবে কৃষকদের অভিযোগ 35 থেকে 50 টাকা দরে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। এছাড়া নিকটবর্তী ডিলারের কাছে সার না পেয়ে দূর থেকে অতিরিক্ত দামে সংগ্রহ করতে হচ্ছে সার। এই বছর মনে করেন 2700 অবস্থায় বেশি, আবার আনতে হয় দূরের তুন, আবার সারও এমন কতগুলো সরস না। সব দোকানেই মনে করেন সারটা বেশি দাম রাখতে চায়, আর আমাদের এখানে ডিলার হইলে অনেক দূরে। ডিলারের কাছে গেলে আপনার বলে কি, ডিলার কয় আজকে মনে করেন মজুত নাই, মানে আগ্রাম বাগ্রাম অনেক কথাই কয়। জমিতে যেই পরিমাণ সার দেওয়ার কথা আমরা ওই পরিমাণ সার দিতে পারতেছি না, এর ফলে আমাদের ফলন বেশি একটা ভালো হবে না। সংকটের কথা স্বীকার করলেও অতিরিক্ত মূল্যে সার বিক্রি হয় না বলে দাবি ডিলারদের। সিজনের সময় একটু সংকট হয়, এটা মনে করেন 3-4 দিনের গ্যাপে আবার ওটা পূরণ হয়ে যায়, ওটা এত সমস্যা হয় না। এই জায়গায় সরকারি রেটেই সব বেচা কিনা হয়, কোনো বাড়তি কোনো দাম নেওয়া হয় না। কৃষি বিভাগ জানায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চাহিদার তুলনায় জেলায় কম বরাদ্দ পাওয়া গেছে। তবে নতুন করে বরাদ্দ